নেতাজি সুভাষ ওপেন ইউনিভার্সিটির আন্ডারে ইউজি হিস্ট্রি অনার্স থার্ড ইয়ার ছাত্রছাত্রীদের CCHI 11 পেপারের আমি সাজেশান দিয়েছিলাম একটি ভিডিওতে, এবং সেখানে যে গুরুত্বপূর্ণ প্রশ্নগুলি আলোচনা করেছিলাম তার এগেনেস্টে অতি সংক্ষিপ্ত উত্তর আলোচনা করেছি, যাতে পরীক্ষার হলে আপনাদের বুঝতে সুবিধা হয় এবং উত্তর মনে পড়ে অতি সহজেই। তো ঠিক সেই জায়গায় থেকে ভিডিওটা যেহেতু প্রশ্ন সহ উত্তর আলোচনা হয়েছিল, সেই জন্য করে অনেকটা ভিডিও লেন্থ হয়েছিল, যে কারণে পরবর্তী একটা ভিডিওর দরকার হয়ে পড়েছিল বাকি সাজেশান এবং সেই সাজেশানের প্রশ্ন উত্তর আলোচনার জন্য। তো আজকে সেই ভিডিওটি গুরুত্বপূর্ণ প্রশ্ন, ফরাসি নারীরা কিভাবে বিপ্লবে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। তো আপনারা প্রত্যেকেই জানেন যে 1789 খ্রিস্টাব্দে ফ্রান্সে একটা যুগান্তকারী বিপ্লব সংগঠিত হয়েছিল, যেটা ফরাসি বিপ্লব নামে পরিচিত। তো এই ফরাসি বিপ্লবে একদিকে যেমন দার্শনিকদের ভূমিকা ছিল, মন্টেস্কু, ভলতেয়ার, রুশোর মতো দার্শনিকদের ভূমিকা ছিল, তার পাশাপাশি ফিজিওক্র্যাট নামক অর্থনীতিবিদ গোষ্ঠীদের ভূমিকা ছিল, এর পাশাপাশি এনসাইক্লোপিডিস্ট বা বিশ্বকোষ প্রণেতাদের একটা অবদান ছিল। ঠিক এই জায়গায় থেকে দাঁড়িয়ে একদিকে যেমন ফ্রান্সের সুশীল বুদ্ধিজীবীরা তারা ফরাসি বিপ্লবে প্রত্যক্ষ এবং পরোক্ষভাবে পার্টিসিপেট করেছিলেন, তার পাশাপাশি নারীরা কিন্তু কোনো মতেই পিছিয়ে ছিলেন না। আপনারা প্রত্যেকেই জানেন যে কফি হাউস এবং সেলুনগুলি, এই সকল জায়গাগুলিতে বহু বুদ্ধিদীপ্ত সুশিক্ষিত মানুষদের সমাবেশ ঘটে, এবং সেখানে বিভিন্ন আর্থসামাজিক পরিস্থিতি, সমকালীন রাজনীতি, এছাড়া রাজনৈতিক পালাবদল, এই সকল গঠনমূলক আলোচনা হয়। তো ফ্রান্সের বিভিন্ন কফি হাউস এবং সেলুনগুলিতেও সেখানে কিন্তু সময় করে বুদ্ধিদীপ্ত সুশিক্ষিত মানুষদের সমাবেশ ঘটত, এবং সেখানে একদিকে পুরুষরা যেমন বিভিন্ন ফ্রান্সের রাজনৈতিক অসারতা, রাজনৈতিক দুর্নীতি, এছাড়া অর্থনৈতিক জীবনের সংকট, এছাড়া অর্থনৈতিক মন্দা এবং রাজতন্ত্রের অসারতা এবং ফ্রান্সের জরাজীর্ণ সমাজ ব্যবস্থা নিয়ে সেখানে পুরুষরা যেমন কফি হাউসে এবং সেলুনগুলিতে আলোচনা করত, তার পাশাপাশি নারীরাও সেখানে কিন্তু পার্টিসিপেট করতেন। ফলে এই ধরনের প্রগতিশীল আলোচনা যেগুলো বিপ্লবের পথকে প্রশস্ত করেছিল, তো এক্ষেত্রে নারীদের অবদান ছিল। এছাড়া বিভিন্ন ক্লাব এবং সমিতির সঙ্গে সুশিক্ষিত নারীরা তারা কিন্তু যুক্ত ছিলেন, এবং এই ক্লাব এবং এই সমিতিগুলো পরবর্তীকালে ফ্রান্সের বিপ্লবের একটা মাইলস্টোন হিসাবে কাজ করেছিল। এছাড়া রণক্ষেত্রে বা যুদ্ধক্ষেত্রে একদিকে যেমন পুরুষরা গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছিল ফ্রান্সের, এর পাশাপাশি নারীরাও কিন্তু কাঁধে কাঁধ দিয়ে তারা কিন্তু বিভিন্ন রণাঙ্গনে পার্টিসিপেট করেছিলেন এবং বিপ্লবে প্রত্যক্ষভাবে অংশগ্রহণ করেছিলেন। এছাড়াও প্যারিস কমিউন, এই সকল জায়গাগুলিতেও, প্রশাসনিক জায়গাগুলিতেও নারীদের ভূমিকা ছিল। বিপ্লবী সরকার গঠনের ক্ষেত্রে নারীদের বিশেষ অবদান ছিল। তো এগুলো আপনারা একটু পয়েন্ট করে আলোচনা করবেন। পরের অত্যন্ত একটি গুরুত্বপূর্ণ প্রশ্ন, ব্রিটেনে কি তার শিল্পায়নের ফলে নতুন একটি সমাজ ব্যবস্থা রচনা করতে পেরেছিল? তো দেখুন, কোনো দেশের যখন অর্থনৈতিক কাঠামোতে পরিবর্তন আসে এবং শিল্পের ক্ষেত্রে একটা ব্যাপক বিপ্লব দেখা দেয়, সেই বিপ্লবের সূত্র ধরে কিন্তু সমাজ কাঠামোর বা সমাজ অবয়বের কিন্তু একটা বড় পরিবর্তন আসে, যেটা কিন্তু ব্রিটেনে হয়েছিল। এবং ব্রিটেনে যখন ইন্ডাস্ট্রিয়াল রিভলিউশন হয়, ঠিক সেই সময়ে সেই শিল্পায়নের হাত ধরে ব্রিটেনের আর্থসামাজিক স্ট্রাকচারেও বড় পরিবর্তন এসেছিল। যেমন সমাজ ব্যবস্থাতে আমরা দেখতে পাচ্ছি যে মধ্যবিত্তের উত্থান ঘটছে, এছাড়া শিল্প এবং শিল্পকেন্দ্রিক এলাকাগুলিতে নগরায়নের বিস্তার ঘটছে, এবং নগর সমৃদ্ধ এলাকাতে মানুষের বসতির যে প্রবণতা বৃদ্ধি পাচ্ছে, অর্থাৎ নগরগুলিতে পপুলেশন বৃদ্ধি পাচ্ছে। এছাড়া শ্রমের ব্যাপক ব্যবহার হচ্ছে। এর পাশাপাশি যখন শিল্প এবং কলকারখানার ব্যাপক বিকাশ হচ্ছে, সেই সময় প্রচুর পরিমাণে শ্রমিক নিযুক্ত হচ্ছে, এবং সেই শ্রমিকদের বেতন নিয়েও গণ্ডগোল হয় মালিকের সঙ্গে। ফলে মালিকের সাথে শ্রমিকদের একটা শ্রেণীদ্বন্দ্বের বা শ্রেণী সংঘাতের একটা জায়গা তৈরি হচ্ছে। এছাড়াও পারিবারিক কাঠামোতে কিন্তু একটা বড় পরিবর্তন আসছে। গ্রাম থেকে প্রচুর মানুষ দলে দলে তারা শিল্প কলকারখানার উদ্দেশ্যে শহরে আসতে শুরু করে। ফলে আস্তে আস্তে যৌথ পরিবারগুলো ভেঙে যাচ্ছে, নিউক্লিয়ার ফ্যামিলি বা মানে ছোট্ট পরিবারের উদ্ভব ঘটছে। এছাড়াও আমরা দেখতে পাচ্ছি যে শিক্ষা এবং সামাজিক গতিশীলতা আসছে।
ঠিক আছে, শিল্প এবং কলকারখানাতে চাকরি করতে হলে, এছাড়া নগরের বিভিন্ন জায়গায়তে চাকরি করতে গেলে অবশ্যই করে একটা নমিনাল শিক্ষা অর্জন করতে হয়। ফলে শিক্ষার ক্ষেত্রে একটা ব্যাপক পরিবর্তন আসছে। শিক্ষার ক্ষেত্রে ব্যাপক পরিবর্তন আসার সঙ্গে সঙ্গে এই শিক্ষাকে হাতিয়ার করে সামাজিক গতিশীলতা বৃদ্ধি পাচ্ছে এবং তার পাশাপাশি রাজনৈতিক চেতনারও বিকাশ ঘটছে। তো এগুলো আপনাদের পয়েন্ট আকারে আলোচনা করতে হবে। পরের গুরুত্বপূর্ণ প্রশ্ন, 1750 সালের পর নগর বৃদ্ধির উপর একটা টিকা লিখুন। আপনারা প্রত্যেকেই জানেন 1750 মানে অষ্টাদশ শতাব্দী। এই অষ্টাদশ শতাব্দীতে ইংল্যান্ডে ইন্ডাস্ট্রিয়াল রিভলিউশন বা শিল্প বিপ্লব সংগঠিত হয়েছিল এবং এই শিল্প বিপ্লবের হাত ধরে শিল্পকেন্দ্রিক এলাকাগুলিতে নতুন নতুন নগর গজাতে থাকে এবং যে যে জায়গাগুলোতে ইন্ডাস্ট্রি বা শিল্প হয়েছে প্রত্যেকটা শিল্প সমৃদ্ধ এলাকাতে নগরের বিস্তার ঘটেছে, নতুন নতুন নগরের সূত্রপাত হয়েছে। তো ঠিক এই জায়গায় থেকে দাঁড়িয়ে নতুন নতুন শহর কেন্দ্র গড়ে উঠছে এবং এর পাশাপাশি আমরা দেখতে পাচ্ছি যে নতুন নগরের কতকগুলি আমরা বৈশিষ্ট্য বা ফিচার্স এখানে দেখতে পাচ্ছি। এই নতুন নতুন নগরগুলির মধ্যে ম্যানচেস্টার, বার্মিংহাম, লিডস এবং শেফিল্ড এইরকম গুরুত্বপূর্ণ নগরগুলি কিন্তু ইংল্যান্ডে গড়ে উঠছে। তো এর পাশাপাশি আমরা দেখতে পাচ্ছি যে সামাজিক এবং পরিবেশগত একটা প্রভাব ঘটছে, নগরায়নের হাত ধরে পরিবেশের ওপর চাপ বৃদ্ধি পাচ্ছে। এগুলি আপনারা পয়েন্ট করে একটু আলোচনা করবেন। এবারে আসি মোস্ট একটি ইম্পর্টেন্ট প্রশ্নে, নেপোলিয়নের অধীনে ফরাসি সাম্রাজ্যের প্রধান বৈশিষ্ট্যগুলি আলোচনা করুন। আপনারা প্রত্যেকেই জানেন যে 1789 খ্রিস্টাব্দে ফ্রান্সের মাটিতে ফরাসি বিপ্লব প্রতিষ্ঠিত হয় এবং এই ফরাসি বিপ্লবের যে তিনটি আদর্শ, ইকুয়ালিটি, ফ্র্যাটার্নিটি, লিবার্টি, স্বাধীনতা, সাম্য, গণতন্ত্র, এই সকল আদর্শগুলো ফ্রান্সের মাটিতে প্রতিষ্ঠিত হয়। ঠিক এই সময়ে ফ্রান্সের অভ্যন্তরে রাজতন্ত্রের সমর্থনকারীরা এবং ফ্রান্সের বাইরে রাজতন্ত্রের দীক্ষিত বিভিন্ন রাষ্ট্ররা তারা কিন্তু ফ্রান্স আক্রমণ করে ফ্রান্সের মধ্যে বিপ্লবের আদর্শকে ধ্বংসায়িত করার চেষ্টা করে। ঠিক এই রকমই একটি পরিস্থিতিতে ফ্রান্সের অভ্যন্তরে বিপ্লবের আদর্শকে বাস্তবায়িত করার জন্য একটি জরুরি শাসন ব্যবস্থা চালু হয়, সেটা ন্যাশনাল কনভেনশন বা সন্ত্রাসের রাজত্ব। এই সন্ত্রাসের রাজত্বের ঠিক পরবর্তী পর্যায়ে বিপ্লবের আদর্শকে আরও শক্ত করে ফ্রান্সের মাটিতে প্রতিষ্ঠিত করার জন্য একজন তরুণ সেনানায়কের অভ্যুত্থান ঘটেন, তিনি হলেন নেপোলিয়ন বোনাপার্ট। তো এই নেপোলিয়ন বোনাপার্ট তিনি কনসুলেটেড শাসন ব্যবস্থায় নিজেকে প্রতিষ্ঠিত করার পর বহু ধরনের সংস্কারমুখী তিনি কাজ করেছিলেন এবং তিনি তার অনন্য সাধারণ সামরিক প্রতিভা বলে তিনি ফরাসি বিপ্লবের আদর্শ বিজয় অভিযানের মধ্য দিয়ে ইউরোপের বিভিন্ন দেশগুলিতে ছড়িয়ে দিয়েছিলেন। তো এই যে নেপোলিয়ন, এই নেপোলিয়নের রাজত্বকালে ফরাসি সাম্রাজ্যের অনেকগুলি চরিত্রের বদল ঘটেছিল। তো দেখা যাচ্ছে কি নেপোলিয়নের রাজত্বকালে কেন্দ্রীভূত কর্তৃপক্ষ প্রতিষ্ঠিত হচ্ছে, নেপোলিয়ন বোনাপার্ট সামরিক বিজয়ের মাধ্যমে ইউরোপের বিভিন্ন দেশ জয় করছেন এবং নেপোলিয়ন তিনি আইন শৃঙ্খলা ফ্রান্সে ধরে রাখার জন্য অভিন্ন আইন প্রণয়নের জন্য তিনি কোড নেপোলিয়ন তৈরি করেছিলেন, প্রশাসনিক ব্যবস্থাকে কেন্দ্রীয়করণ করেছিলেন, এছাড়াও সাংস্কৃতিক পৃষ্ঠপোষকতাও করেছিলেন। এই পয়েন্টগুলো আপনারা সুন্দর করে লিখবেন। পরের গুরুত্বপূর্ণ প্রশ্ন, নেপোলিয়নের মস্কো অভিযান ও কন্টিনেন্টাল সিস্টেম কিভাবে নেপোলিয়নকে বিপদের মধ্যে ফেলেছিল। পরের গুরুত্বপূর্ণ প্রশ্ন, শিল্প বিপ্লবের সময় উৎপাদন ব্যবস্থার বৈপ্লবিক পরিবর্তন সহ ইংল্যান্ডে সর্বপ্রথম শিল্প বিপ্লব কেন সংগঠিত হয়েছিল তার কারণ পর্যালোচনা করুন। পরের গুরুত্বপূর্ণ প্রশ্ন, রোমান্টিসিজম কি, 19 শতকে এই রোমান্টিসিজমের প্রভাব আলোচনা করুন। পরের আরেকটি গুরুত্বপূর্ণ প্রশ্ন, 19 শতকের ইউরোপে ইউটোপিয়ান সমাজতন্ত্রের ইতিহাস লিখুন। অবশ্যই করে এখানে প্রুদো, বাকুনিন, চার্লস ফুরিয়ার এবং সেন্ট সাইমনের নাম কিন্তু অবশ্যই করে উল্লেখ করতে হবে। পরের গুরুত্বপূর্ণ প্রশ্ন, কমিউনিজমের বৈশিষ্ট্যগুলি পর্যালোচনা করুন। পরের প্রশ্ন, 1830 খ্রিস্টাব্দের জুলাই বিপ্লবের প্রকৃতি লিখুন ও তার প্রভাব আলোচনা করুন। পরের গুরুত্বপূর্ণ প্রশ্ন, উৎপাদন ব্যবস্থায় মেশিন ও আধুনিক যন্ত্রাংশ ব্যবহারের পূর্বে কৃষকদের জমির ধরন ও অবস্থা পর্যালোচনা করুন। পরের গুরুত্বপূর্ণ প্রশ্ন, উদারনীতির ধারণা দিন। পরের গুরুত্বপূর্ণ প্রশ্ন, আপনি মনে করেন কি শিল্প বিপ্লব কৃষি বিপ্লবের আগে হয়েছিল? পরের আরও একটি মোস্ট ইম্পর্টেন্ট প্রশ্ন, ম্যানোরিয়াল সিস্টেম কি? আরেকবার বলছি, ম্যানোরিয়াল সিস্টেম কি? পরের গুরুত্বপূর্ণ প্রশ্ন, ইউরোপের জনসংখ্যার বৃদ্ধির বক্ররেখার সন্ধান আলোচনা করুন।
পরের প্রশ্ন, বাণিজ্যের সম্প্রসারণ কিভাবে শিল্প অর্থনীতির ওপর প্রভাব বিস্তার করেছিল। পরের গুরুত্বপূর্ণ প্রশ্ন, শিল্পায়নে উদ্যোক্তা ও বণিকের ভূমিকা আলোচনা করুন। পরের প্রশ্ন, উৎপাদন ব্যবস্থায় বৈপ্লবিক পরিবর্তন সাধিত হয়েছিল এমন সেক্টরগুলি চিহ্নিত করুন। পরের গুরুত্বপূর্ণ প্রশ্ন, শিল্প সমাজ কি নতুন নারীর জন্ম দিয়েছে। পরের প্রশ্ন, এমস টেলিগ্রাম কি। পরের প্রশ্ন, সেডানের যুদ্ধের তাৎপর্য লিখুন। ফ্রাঙ্কফুর্ট পার্লামেন্ট কেন ব্যর্থ হয়। স্যাডোয়ার যুদ্ধের তাৎপর্য আলোচনা করুন। ইয়ং ইতালি দলের ভূমিকা আলোচনা করুন। আয়ারল্যান্ড কিভাবে স্বাধীনতা অর্জন করে। ইন্টার রাইজিং কি। প্যারিস চুক্তি প্রাচ্য প্রশ্নের সমাধান কি আদৌ করতে পেরেছিল। পরের প্রশ্ন, বার্লিন বন্দোবস্ত আলোচনা করুন। পরের প্রশ্ন, বলকান যুদ্ধের তাৎপর্য লিখুন। পরের গুরুত্বপূর্ণ প্রশ্ন, মুসোলিনির অধীনে ফ্যাসিবাদের উত্থান আলোচনা করুন বা মুসোলিনি কিভাবে ক্ষমতায় আসেন। এছাড়া টিকা জোলভারিন শুল্ক সংঘ, টিকা কুলটুর ক্যাম্প, টিকা টেনিস কোর্টের শপথ। প্রাচীন শাসনকালে ফ্রান্সের আর্থসামাজিক অবস্থা ব্যাখ্যা করুন। গুরুত্বপূর্ণ প্রশ্ন, ফ্রান্সের শিল্পায়নে রাষ্ট্রের ভূমিকা কেমন ছিল। আরও একটি মোস্ট ইম্পর্টেন্ট প্রশ্ন, সন্ত্রাসের রাজত্বে জ্যাকোবিন ও জিরোন্ডিন দলের ভূমিকা আলোচনা করুন বা ন্যাশনাল কনভেনশন বা সন্ত্রাসের রাজত্বের ইতিহাস পর্যালোচনা করুন। পরের গুরুত্বপূর্ণ প্রশ্ন, 1789-এর ফরাসি বিপ্লব সমাজ ও অর্থনীতিতে কি পরিবর্তন আনতে পেরেছিল। পরের প্রশ্ন, মধ্য ইউরোপে নগরায়নের প্রকৃতি পর্যালোচনা করুন। পরের প্রশ্ন, জার্মানির শিল্প প্রক্রিয়া কেন ধীরসম্পন্ন ছিল। কেন রাশিয়াকে ইউরোপীয় রাষ্ট্র হিসাবে বিবেচনা করা হয়নি। মোস্ট ইম্পর্টেন্ট প্রশ্ন। পরের প্রশ্ন, 1861-তে কৃতদাসদের মুক্তি কৃষক ও কৃষিক্ষেত্রে বিপ্লব এনেছিল। পরের প্রশ্ন, রাশিয়ান শিল্পায়নের ক্ষেত্রগুলি আলোচনা করুন। পরের প্রশ্ন, বুর্জোয়ারা কিভাবে একটি প্রভাবশালী অংশ হিসাবে আবির্ভূত হয় এবং তারা কিভাবে সমাজে একটা নতুন ধারণার বা নতুন চেতনার জন্ম দিয়েছিলেন। বলে রাখি সুপ্রিয় ছাত্রছাত্রীরা, প্রতিটি প্রশ্নের ব্যাকগ্রাউন্ড অতি সংক্ষিপ্ত উত্তর আলোচনা করতে গেলে তাহলে ভিডিওটা চূড়ান্ত বড় হয়ে যেত, যে কারণে আমি প্রথমের দিকের প্রশ্নের উত্তর আলোচনা করেছি, পরবর্তী উত্তরগুলো আর আলোচনা করা সম্ভবকর হয়ে ওঠেনি। তো যদি আপনাদের আবেদন থেকে থাকে তাহলে বলবেন, যে পর্যন্ত অতি সংক্ষিপ্ত উত্তর আলোচনা করেছি তার পরের প্রশ্ন থেকে অবশ্যই করে আলাদা ভিডিওতে আমি বিস্তারিত আলোচনা করব। তো এখানেই পরিসমাপ্ত।